এই ছেলে এই। হিমু বিরক্ত হয়ে তাকালো। হিমুর মুখ ভর্তি দাড়ি গোঁফ, গায়ে চকচকে হলুদ পাঞ্জাবি, পরপর 3টা পান খেয়েছে বলে ঠোঁট এবং দাঁত লাল হয়ে আছে, হাতে সিগারেট। তাকে এই ছেলে বলে ডাকার কোনোই কারণ নেই। যিনি ডাকছেন তিনি মধ্যবয়স্কা একজন মহিলা, চোখে সোনালি ফ্রেমের চশমা। তার সঙ্গে হিমুর একটি ব্যাপারে মিল আছে, তিনিও পান খাচ্ছেন। হিমু বলল, আমাকে কিছু বলছেন? তোমার নাম কি টুটুল? হিমু জবাব না দিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মহিলাকে হিমু আগে কখনো দেখেনি, অথচ তিনি এমন আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন যেন হিমু যদি বলে, হ্যাঁ আমার নাম টুটুল, তাহলে ছুটে এসে হিমুর হাত ধরবেন। কথা বলছো না কেন? তোমার নাম কি টুটুল? হিমু একটু হাসলো এই আশায় যেন তিনি ধরতে পারেন যে সে টুটুল না। হাসিতে খুব সহজেই মানুষকে চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসে। হিমুর হাসি নিশ্চয়ই ওই টুটুলের হাসির মতো না। আশ্চর্যের ব্যাপার, এই ভদ্র মহিলা হিমুর হাসিতে আরও প্রতারিত হলেন। চোখ মুখ উজ্জ্বল করে বললেন, ও মা, টুটুলই তো। হিমু ভাবল তিনি হিমুর দিকে ছুটে আসবেন। তা না করে ছুটে গেলেন রাস্তার ওপাশে পার্ক করা গাড়ি থেকে। হিমু শুনল তিনি বলছেন, তোকে বলিও নি টুটুল, তুই তো বিশ্বাস করলি না। ওর হাঁটা দেখে আমি ধরে ফেলেছি কেমন দুলে দুলে হাঁটছে। ড্রাইভার গাড়ি ঘুরিয়ে রাস্তার ওপাশে নিয়ে এলো। ড্রাইভারের পাশের সিটটা খালি। ভদ্রমহিলা হিমুর দিকে তাকিয়ে বললেন, টুটুল উঠে আয়। হিমু উঠে পড়ল। বাইরে চৈত্র মাসে ঝাঝা রোদ। হিমুকে যেতে হবে ফার্মগেট। বাসে উঠলেই মানুষের গায়ের গন্ধে হিমুর বমি আসে। কাজে যেতে হবে হেঁটে হেঁটে। খানিকটা লিফট পাওয়া গেলে মন্দ কি? হিমু তো জোর করে গাড়িতে চেপে বসেনি। তাছাড়া হিমুর চিন্তার সুতো কেটে গেল। ভদ্রমহিলার পাশে বসে থাকা মেয়েটি বলল, মা, এই টুটুল ভাই নয়। হিমু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে ঠিক আগের ভঙ্গিতে হাসল, যে হাসি দিয়ে মেয়ের মাকে প্রতারিত করেছিল। সেই হাসিতে মেয়েটিকে প্রতারিত করার চেষ্টা। মেয়ে প্রতারিত হলো না। এই যুগের মেয়েদের প্রতারিত করা খুব কঠিন। মেয়েটি দ্বিতীয়বার আগের চেয়েও কঠিন গলায় বলল, মা, তুমি কাকে তুলছো? এই টুটুল ভাই নয়, হতেই পারে না, এ অন্য কেউ। ড্রাইভার বারবার সন্দেহজনক চোখে হিমুর দিকে তাকাচ্ছে। হিমু অত্যন্ত ঠান্ডা গলায় বলল, সামনে চোখ রেখে গাড়ি চালাও, অ্যাক্সিডেন্ট হবে। ড্রাইভার হিমুর গলা এবং কথা শুনে হতভম্ব হয়ে গেল। সম্ভবত তাকে কেউ তুমি করে বলে না। হিমুর মতো সাজ পোশাকের মানুষ অবলীলায় তাকে তুমি বলছে, এটা তার পক্ষে হজম করা কঠিন। মেয়ের মা বললেন, আচ্ছা, তুমি টুটুল না? না। মেয়েটি কঠিন গলায় বলল, তাহলে টুটুল সেজে গাড়িতে উঠে বসলেন যে? টুটুল সেজে গাড়িতে উঠতে যাব কেন? আপনার মা উঠতে বললেন, উঠলাম। মেয়েটি তীব্র গলায় বলল, ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো, এনাকে নামিয়ে দিন। যা ভেবেছিল তাই। এই ড্রাইভারকে সবাই আপনি করে বলে। ড্রাইভার মনে মনে হয়তো এরকম হুকুমের অপেক্ষাই করছিল। সে প্রায় সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে ফেলল। বড় সাহেবের মতো ভঙ্গিতে বলল, নামেন। গাড়ি থেকে জোর করে নামিয়ে দেবে। এটা সহ্য করা বেশ কঠিন, তবে এ জাতীয় অপমান সহ্য করা হিমুর অভ্যাস আছে। হিমুকে এবং মজিদকে একবার এক বিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কনের এক আত্মীয় চিবিয়ে চিবিয়ে বলেছিল, জানেন, আমরা আপনাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি। ভদ্রবেশী জোচ্চোরকে কিভাবে ঠান্ডা করতে হয় আমি জানি। সে অপমানের তুলনায় গাড়ি থেকে বের করে দেওয়া তো কিছুই না। ড্রাইভার রুক্ষ গলায় বলল, ব্রাদার নামুন। সূর্যের চেয়ে বালি গরম, একেই বলে। হিমু ড্রাইভারকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেয়েটির দিকে তাকিয়ে বলল, আমি ফার্ম গেটে যাব, ওইখানে কোনো এক জায়গায় নামিয়ে দিলেই হবে। আমরা ফার্ম গেটের দিকে যাচ্ছি না। কোন দিকে যাবেন? তা দিয়ে আপনার কি দরকার? নামুন বলছি। না নামলে কি করবেন? হিমু এবার ভদ্রমহিলার দিকে তাকিয়ে হাসল।
হিমুর মনে ক্ষীণ আশা ভদ্রমহিলা বলবেন, এই ছেলে যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিলেই হয়, এত কথার দরকার কি? ভদ্রমহিলা তা করলেন না। তিনি অত্যন্ত অপ্রস্তুত বোধ করছেন। অপরাধী ভঙ্গিতে মেয়ের দিকে তাকাচ্ছেন। সম্ভবত তিনি মেয়েকে ভয় পান। আজকাল অধিকাংশ মায়েরাই মেয়েদের ভয় পায়। ড্রাইভার বলল, নামতে বলছে, নামেন না। হিমু হুঙ্কার দিয়ে উঠল, চুপ বেটা ফাজিল, এক চট দিয়ে চোয়াল ভেঙে দেব। আমাকে চিনিস? চিনিস তুই আমাকে? ড্রাইভারের চোখ মুখ শুকিয়ে গেল। বড়লোকের ড্রাইভার এবং দারোয়ান এরা খুব ভীতু প্রকৃতির হয়। সামান্য ধমকাধমকিতেই এদের পিলে চমকে যায়। হিমুর কাঁধে একটা শান্তিনিকেতনী ব্যাগ। অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে ব্যাগে হাত ঢুকিয়ে ছোট্ট নোট বইটা চেপে ধরল। ভাবটা এরকম যেন কোনো ভয়াবহ অস্ত্র হিমুর হাতে। হিমু ড্রাইভারের দিকে তাকিয়ে শীতল গলায় বলল, এই বেটা, গাড়ি স্টার্ট দে, আজ আমি তোর। বাপের নাম ভুলিয়ে দেব। ড্রাইভার সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। এই বেটা দেখছি ভিতর ডিম। বারবার হিমুর ব্যাগটার দিকে তাকাচ্ছে। হিমু বলল, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালা হারামজাদা, অ্যাক্সিডেন্ট করবি তো। হিমু এবার পেছনের দিকে তাকালো। কড়া গলায় বলল, আদর করে গাড়িতে তুলে পথে নামিয়ে দেয়া এটা কোন ধরনের ভদ্রতা? ভদ্রমহিলা বা তার মেয়ে দুজনেই কেউই কোনো কথা বলল না। ভয় শুধু ড্রাইভার একা পায়নি, এরা দুইজনেই পেয়েছে। মেয়েটাকে সরতে তেমন সুন্দর মনে হয়নি, এখন দেখতে বেশ ভালো লাগছে। গাড়ি চড়া মেয়েগুলো সবসময় এত সুন্দর হয় কেন? তবে এই মেয়েটার গায়ের রং আর একটু ফর্সা হলে ভালো হতো। চোখ অবশ্য সুন্দর, এমনও হতে পারে ভয় পাওয়ার জন্য সুন্দর লাগছে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, ভীত তরুণীর চোখও বোধহয় সুন্দর হয়। ভয় পেলেই হয়তোবা চোখ সুন্দর হয়ে যায়। হিমু সিগারেট ধরাতে ধরাতে বলল, গাড়িতে খানিকটা ঘুরবো, জাস্ট ইউনিভার্সিটি এলাকা একটা চক্কর দিয়ে তারপর যাব ফার্মগেট। কেউ কোনো কথাই বলল না। হিমু বলল, গাড়িতে কোনো গান শোনার ব্যবস্থা নেই? ড্রাইভার, ক্যাসেট দাও তো। ড্রাইভার ক্যাসেট চালু করে দিল। ভেবেছিল কোনো ইংরেজি গান বোধহয় বাজবে, তা না, নজরুল গীতি। হাই মদিনাবাসী, প্রেমে ধরো হাত, মম, ডক্টর অঞ্জলি ঘোষের গাওয়া। এই গানটা হিমুর পছন্দ। রূপাদের বাসায় শুনেছে। গানটার আলাদা এক ধরনের মজা আছে, কেমন জানি কাওয়ালি কাওয়ালি ভাব। গাড়ি আচমকা ব্রেক কষে থেমে গেল। হিমু কিছু বুঝবার আগেই ড্রাইভার হুট করেই নেমে গেল। তাকে যতটা নির্বোধ মনে করা হয়েছিল, দেখা যাচ্ছে সে তত নির্বোধ নয়। সে গাড়ি থামিয়েছে মোটর সাইকেলে বসে থাকা একজন পুলিশ সার্জেন্টের গা ঘেঁষে। চোখ বড় বড় করে কিছু বলছে। অঞ্জলি ঘোষের গানের কারণে তার কথা বোঝাই যাচ্ছে না। পুলিশ সার্জেন্ট হিমুর জানালার কাছে এসে বলল, নামুন তো। হিমু নামল। দেখি ব্যাগে কি আছে। হিমু দেখালো একটা নোট বই, 2টা বল পয়েন্ট, শীষ ভাঙা পেন্সিল, 5 টাকার দিয়ে কেনা এক প্যাকেট চিপস। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে তাকিয়ে বললেন, আপনি কি এর বিরুদ্ধে কোনো ফর্মাল কমপ্লেন করতে চান? ভদ্রমহিলা তার মেয়ের দিকে তাকালেন। মেয়েটি বলল, অবশ্যই চাই। আমি জাস্টিস এম সোভাহান সাহেবের মেয়ে। এই লোক আমাদের ভয় দেখাচ্ছিল, মস্তানি করছিল। আপনাদের কমপ্লেন থানায় করতে হবে। রমনা থানায় চলে যান। এখন তো যেতে পারবো না, এখন আমরা একটা কাজে যাচ্ছি। কাজ সেরে আসুন, আমি একে রমনা থানায় হ্যান্ড ওভার করে দেব। আসামির নাম জানেন তো? না। পুলিশ সার্জেন্ট হিমুর দিকে তাকিয়ে বলল, এই, তোর নাম কি? হিমু স্তম্ভিত হয়ে গেল। যে শুরুতে হিমুকে আপনি বলছে, এখন সুন্দর একটা মেয়ের সামনে তুই করে বলছে। এই, তোর নাম বল। হিমু দাস গলায় বলল, আমার নাম তুতুল। পুলিশ সার্জেন্ট ভদ্রমহিলার দিকে বলল, ভুল নাম দিচ্ছে। যাই হোক, এই নামেই বুকিং হবে। হারামজাদা ইদানিং শিয়ানা হয়েছে, কিছুতেই কারেক্ট নাম বলবে না। ঠিকানা তো বলবেই না। বিশাল কালো গাড়ি হুশ করে বের হয়ে গেল। ফার্মগেট যাওয়া হিমুর বিশেষ দরকার। ইন্দিরা রোডে হিমুর বরফপুর বাসায় দুপুরে খাওয়ার কথা। সে খাওয়া মাথায় উঠল। সার্জেন্ট হিমুকে ছাড়বে না, রমনা থানায় চালান করবে বলাই বাহুল্য। জাস্টিসের নাম শুনেছে, বড় কারোর নাম শুনলে এদের হুঁশ থাকে না। হিমু এক প্যাকেট সিগারেট কিনে ফেলল।
হাজতে থাকতে হলে সঙ্গে সিগারেট থাকা ভালো। হিমুর ধারণা ছিল সার্জেন্ট তার মোটর সাইকেলের পেছনে হিমুকে বসিয়ে থানায় নিয়ে যাবে। তা করল না। আজকাল পুলিশ খুব আধুনিক হয়েছে। পকেট থেকে ওয়াকিটকি বের করে কি বলতেই পুলিশের জিপ এসে উপস্থিত। অবিকল হিন্দি মুভি, সম্পূর্ণ নিজের বোকামিতে দাওয়াত খাবার বদলে থানায় যাচ্ছে। মেজাজ খারাপ হওয়ার কথা। আশ্চর্যের ব্যাপার, হিমুর মেজাজ খারাপ হচ্ছে না, বরং মজা লাগছে। অঞ্জলি ঘোষের গানের পুরোটা শোনা হলো না, এই জন্য একটু আফসোসও হচ্ছে। হায় মদিনাবাসী বলে চমৎকার টান দিচ্ছিল। থানার ওসি সাহেবের চেহারা খুব ভালো, মেজাজও বেশ ভালো। চেন স্মোকার, ক্রমাগত বেনসন অ্যান্ড হেজেস টেনেই যাচ্ছে। বাজারে এখন 70 টাকা করে প্যাকেট যাচ্ছে। দিনে 3 প্যাকেট করে হলে মাসে কত হয়? 210 গুণন 30, 6030। একজন ওসি সাহেব বেতন পান কত? এক ফাঁকে জেনে নিতে হবে। ওসি সাহেব শুরুতে প্রশ্ন করেন, ভাব পাচ্ছে। শুরুর কয়েকটি প্রশ্নে জেনে নিতে চেষ্টা করেন আসামি কোন সামাজিক অবস্থায় আছে। তার উপর নির্ভর করে আপনি, তুমি বা তুই ব্যবহৃত হয়। ওসি সাহেব বললেন, কি নাম? চৌধুরী খালিকুজ্জামান, ডাকনাম টুটুল। কি করা হয়? সাংবাদিকতা করি। কোন পত্রিকায়? বিশেষ কোনো পত্রিকার সঙ্গে জড়িত নই, ফ্রিল্যান্স সাংবাদিকতা। যেখানে সুযোগ পাই ঢুকে পড়ি। টুটুল চৌধুরী এই নামে লেখা ছাপা হয়, হয়তো আপনার চোখে পড়েছে। পুলিশের ওপর একটা ফিচার করেছিলাম। কি ফিচার? ফিচারের শিরোনাম হচ্ছে একজন পুলিশ সার্জেন্টের দিন রাত্রি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে কি করতে হয় তাই ছিল বিষয়। অবশ্য এক ফাঁকে খুব ড্যামেজিং কয়েকটা লাইন ঢুকিয়ে দিয়েছিলাম। যেমন? বলেছিলাম এই পুলিশ সার্জেন্ট তার একটি কর্মমুখর দিনে 3 প্যাকেট বেনসন অ্যান্ড হেজেজ পান করেন। তিনি জানিয়েছেন টেনশন দূর করতে এটা তার প্রয়োজন। অবশ্যই তিনি খুব টেনশনের জীবনযাপন করেন। এই বাজারে দিনে 3 প্যাকেট করে বেনসন খেলে মাসে 2300 টাকা প্রয়োজন। আমাদের জিজ্ঞাসা, তার বেতন কত? ওসি সাহেব ভ্রু কুচকে হিমুর দিকে তাকালেন। হিমু হাসি মুখে বলল, তবে শেষের লাইন 3টা ছাপা হয়নি, এডিটর সাহেব কেটে দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে কেউ কিছু ছাপাতে চায় না। ওসি সাহেব শুকনো গলায় বললেন, আপনার বিরুদ্ধে অভিযোগ কি? হিমু স্বস্তির নিঃশ্বাস ফেল। যাক, আপনি করে বলছে সামাজিক স্বীকৃতি পাওয়া গেল। এখন চাইলে 1 কাপ চাও চলে আসতে পারে। পুলিশেরা উঁচু দরের আসামিদের ভালো খাতির করে, চা সিগারেট খাওয়ায়। আপনি প্রশ্নের জবাব দিচ্ছেন না। আপনার বিরুদ্ধে অভিযোগ কি? অভিযোগ যে কি তা আমি নিজেই জানি না। ওরা অভিযোগ করলে তারপর জানা যাবে। নারী অপহরণের অভিযোগ হতে পারে। নারী অপহরণ? জি, জাস্টিস সাহেবের স্ত্রী এবং কন্যাকে নিয়ে ওদের গাড়িতেই পালাতে চেষ্টা করেছিলাম। মাছের তেলে মাছ ভাজা বলতে পারেন। ওসি সাহেব থমথমে গলায় বললেন, আপনি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছেন? দয়া করে করবেন না। আমি আপনার চেয়েও বেশি রসিক, কাজেই অসুবিধা হবে। জি আচ্ছা, রসিকতা করব না। আপনি কোনার দিকের ওই বেঞ্চিতে বসে থাকুন। হাজতে পাঠাচ্ছেন না? ফাইনাল অভিযোগ আসুক, তারপর পাঠাবো। হাজত তো পালিয়ে যাচ্ছে না। 1 কাপ চা কি পেতে পারি? ওসি সাহেব গম্ভীর মুখে হিমুর ব্যাগের জিনিসপত্র দেখতে লাগলেন। নোটবইয়ের পাতা উল্টাচ্ছেন। হিমু বলল, ওটা আমার কবিতার খাতা, মাঝে মধ্যে কবিতা লিখি। তার মুখের কাঠিন্য তাতে একটু কমল না। কবি শুনে মেয়েরা খানিকটা দ্রবীভূত হয়, পুলিশ কখনো হয় না। পুলিশের সঙ্গে কবিতার নিশ্চয়ই বড় ধরনের কোনো বিরোধ আছে। চুপচাপ বসে থাকা অনেকের জন্যই খুবই কষ্টকর। হিমুর জন্য ডাল ভাত, শুধু হেলান দেবার একটু জায়গা পেলেই আরাম করে শরীরটা ছেড়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে। মেঝেতে হেলান দেওয়ার ব্যবস্থা থাকে না বলে একটু অসুবিধা হচ্ছে, তবে সেই অসুবিধাও অসহনীয় নয়। এরকম পরিস্থিতিতে হিমুর নদীটা বের করে ফেলে, তখন অসুবিধা হয় না। নদী বের করার ব্যাপারটা সম্ভবত আপনাদের কাছে পরিষ্কার হয়নি, একটু ব্যাখ্যা করলেই পরিষ্কার হবে। ছোটবেলার কথা, ক্লাস 6-এ পড়ে হিমু। জিওগ্রাফি পড়ান মফিজ স্যার। তিনি ক্লাসে ঢুকলে চেয়ার টেবিলগুলো পর্যন্ত ভয় কাঁপে। স্যার মানুষটা ছোটোখাটো, কিন্তু হাতের থাবাটা বিশাল।
হিমুদের ধারণা ছাত্রদের গালে চর বসাবার জন্য আল্লাহ তাআলা স্পেশালভাবে স্যারের এই হাত তৈরি করে দিয়েছেন। স্যারের চরেরও নানান নাম ছিল, রামচর, শ্যামচর, যদুচর, মধুচর। এর মধ্যে সবচেয়ে কঠিন চর হচ্ছে রামচর, সবচেয়ে নরমটা হচ্ছে মধুচর। স্যার সেদিন পড়াচ্ছেন বাংলাদেশের নদ নদী। ক্লাসে ঢুকেই হিমুর দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন, এই একটা নদীর নাম বলো তো, চট করে বলো। মফিজ স্যার কোনো প্রশ্ন করলে কিছুক্ষণের জন্য হিমুর মাথাটা পুরোপুরি ফাঁকা হয়ে যায়। কান ভো ভো করতে থাকে। মনে হয় মাথার খুলির ভেতর জমে থাকা কিছু বাতাস কানের পর্দা ফাটিয়ে বের হয়ে যাচ্ছে। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? নাম বল। হিমু ক্ষীণ স্বরে বলল, আরিয়াল খা। স্যার এগিয়ে এসে প্রচণ্ড জ্বর বসিয়ে দিলেন, খুব সম্ভবত রামচর। হুঙ্কার দিয়ে বললেন, এত সুন্দর সুন্দর নাম থাকতে তোর মনে এলো আরিয়াল খা? সবসময় ফাইজলামি, কানে ধরে দাঁড়িয়ে থাক। হিমু কানে ধরে সারাটা ক্লাস দাঁড়িয়ে রইল। ঘন্টা পড়ার মিনিট 5 আগে পড়ানো শেষ করে স্যার চেয়ারে গিয়ে বসলেন। হিমুর দিকে তাকিয়ে বললেন, কাছে আয়। আরেকটা চর খাবার জন্য হিমু ভয়ে ভয়ে স্যারের কাছে এগিয়ে গেল। তিনি বিষণ্ণ গলায় বললেন, এখনো কানে ধরে আছিস কেন? হাত নামা। হিমু হাত নামালো। স্যার ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বললেন, তোকে শাস্তির চেয়াটা অন্যায় হয়েছে, খুবই অন্যায়। তোকে নদীর নাম বলতে বলেছি, তুই বলেছিস আয় আরও কাছে আয়, তোকে আদর করে দেই। স্যার এমন ভঙ্গিতে মাথায় আর পিঠে হাত বোড়াতে লাগলেন যে হিমুর চোখে পানি এসে গেল। স্যার বিব্রত গলায় বললেন, আমি তোর কাছ থেকে সুন্দর একটা নদীর নাম শুনতে চেয়েছিলাম, আর তুই বললি আরিয়াল খা। আমার মেজাজটা খারাপ হয়ে গেল। আচ্ছা, এখন সুন্দর একটা নদীর নাম বল। হিমু শার্টের হাতার চোখ মুছতে মুছতে বলল, ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী? এই নাম তো শুনিনি। কোথাকার নদী? জানি না স্যার। এই নামে আসলে কি কোনো নদী আছে? তাও জানি না স্যার। স্যার হালকা গলায় বললেন, আচ্ছা থাক, না থাকলে নেই। এটা হচ্ছে তোর নদী। যা, জায়গায় গিয়ে বস। এমনিতেই তোকে শাস্তি দিয়ে আমার মনটা খারাপ হয়েছে। তুই তো দেখি কেঁদে কেঁদে আমার মন খারাপটা বাড়াচ্ছিস। আর কাঁদিস না। এই ঘটনার প্রায় বছর 3 পর ক্যান্সারে দীর্ঘদিন রোগভোগের পর মফিজ স্যার মারা যান। মৃত্যুর কয়েকদিন আগে স্যারকে দেখতে গিয়েছে হিমু। নোংরা একটা ঘরের নোংরা বিছানায় স্যার শুয়ে আছেন। মানুষ না, যেন কফিন থেকে বের করা মিশরের মমি। স্যার হিমুকে দেখে খুব খুশি হলেন। উঁচু গলায় তার স্ত্রীকে ডাকলেন, ওগো, এই ছেলেটাকে দেখে যাও। এই ছেলের একটা নদী আছে, নদীর নাম ময়ূরাক্ষী। স্যারের স্ত্রী হিমুর প্রতি কোনো রকম আগ্রহ দেখালেন না, মুখ ঘুরিয়ে চলে গেলেন। স্যার সেই অনাদর পুষিয়ে দিলেন, দুর্বল হাতে টেনে তার পাশে বসালেন। বললেন, তোর নদীটা কেমন বলতো? হিমু নিচু গলায় বলল, আমি স্যার কিছু জানি না, দেখিনি কখনো। তবু বল শুনি, বানিয়ে বানিয়ে বল। হিমু লাজুক গলায় বলল, নদীটা খুব সুন্দর। আরে গাধা, নদী তো সুন্দর হবেই, অসুন্দর নদী বলে কিছু নেই। আরো কিছু বল। হিমু বলার মতো কিছু পেল না, চুপচাপ বসে রইল। স্যার যেদিন মারা যান সেই রাত্রিতেই হিমু প্রথম ময়ূরাক্ষী নদীটা স্বপ্ন দেখে। ছোট্ট একটা নদী, তার পানি কাঁচের মতো স্বচ্ছ, নিচের বালিগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যায়। নদীর 2 ধারে দুর্বা ঘাসগুলো কি সবুজ, কি কোমল। নদীর ওই পাড়ে বিশাল ছায়াময় একটা পাকুড় গাছ। সেই গাছে বিষণ্ণ গলায় একটা ঘুঘু ডাকছে। সেই ডাকে এক ধরনের কান্না মিশে আছে। নদীর ধার ঘেঁষে পানি ছিটাতে ডোরাকাটা সবুজ শাড়ি পরা এক মেয়েই ছুটে যাচ্ছে। হিমু শুধু এক ঝলক তার মুখটা দেখতে পেল। স্বপ্নের মধ্যে তাকে খুব চেনা, খুব আপন মনে হলো, যেন কত দীর্ঘ শতাব্দী এই মেয়েটির সঙ্গে কাটিয়েছে। ময়ূরাক্ষী নদীকে একবারই হিমু স্বপ্নে দেখে। নদীটা হিমুর মনের ভেতর পুরোপুরি গাঁথা হয়ে যায়। এরপর অবাক হয়ে লক্ষ্য করে কোথাও বসে একটু চেষ্টা করলে নদীটা হিমু দেখতে পায়। তার জন্য হিমুকে কোনো কষ্ট করতে হয় না, চোখ বন্ধ করতে হয় না, কিচ্ছু না। একবার নদীটা বের করে আনতে পারলে সময় কাটানো কোনো সমস্যাই না। ঘন্টার পর ঘন্টা হিমু নদীর তীরে হাঁটে। নদীর হিমশীতল জলে পা ডুবিয়ে বসে। শরীর জুড়িয়ে যায়, ঘুঘুর ডাকে চোখ ভিজে ওঠে। ঘুমাচ্ছেন নাকি? হিমু চোখ মেলল, চারিদিকে অন্ধকার। আরে সর্বনাশ, এতক্ষণ পার করেছে। ওসি সাহেব বললেন, যান, চলে যান।
জাস্টিস সাহেবের বাসা থেকে টেলিফোন করেছিল, ওরা কোনো চার্জ আনবে না। ইউ আর ফ্রি টু গো। জাস্টিস সাহেব নিজেই টেলিফোন করেছিলেন? না, তার মেয়ে। মেয়েটা কি বললো দয়া করে বলবেন? বলবো ধমক ধমক দিয়ে ছেড়ে দিতে। তাহলে দয়া করে ধমক ধামক দিন, তারপর যাই। ওসি সাহেব হেসে ফেললেন। পুলিশের যে একেবারেই রসবোধ নেই সেটা ঠিক না। হিমু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, মেয়েটি কি তার নাম আপনাকে বলেছে? হ্যাঁ বলেছে, মীরা কিংবা মিরু, এই জাতীয় কিছু। আপনি কি নিশ্চিত যে সে জাস্টিস এম সোবাহান সাহেবের মেয়ে? অন্য কেউও তো হতে পারে। আপনি একটা উড়ো টেলিফোনের কল পেয়ে আমাকে ছেড়ে দিলেন, তারপর জাস্টিস সাহেব ধরবেন আপনাকে, আইনের প্যাঁচে ফেলে অবস্থা কাহিল করে দেবেন। ভাই আপনি জানতো। আর শুনেন, একটা উপদেশ দেই, পুলিশের সঙ্গে এত মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলবেন ভালো মানুষদের কাছে। হ্যাঁ, যা বলবেন তারা তাই বিশ্বাস করবে। পুলিশ কোনো কিছু বিশ্বাস করে না, খোঁজ খবর করে। আপনি আমার সম্পর্কে খোঁজ খবর করেছেন? হ্যাঁ, সংবাদপত্রের অফিসগুলোতে খোঁজ নিয়েছি। জেনেছি টুটুল চৌধুরী নামের কোনো ফ্রিল্যান্স সাংবাদিক নেই। আপনি কি আমার মুছলেকা ফুছলেকা এইসব কিছু নেবেন না? না, এখন দয়া করে বিদায় হন। আপনার গাড়ি করে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কি আশা করতে পারি না আবার গাড়ি করে নামিয়ে দিয়ে আসবেন? কোথায় যাবেন? ফার্ম গেট। চলুন, নামিয়ে দেব। হিমু হাসি মুখে বলল, আপনার এই ভদ্রতার কারণে কোনো একদিন হয়তো আমি আপনাকে ময়ূরাক্ষীর তীরে নিমন্ত্রণ করব। ওসি সাহেব বিস্মিত হয়ে বললেন, আপনি কি বললেন? বুঝতে পারলাম না। ওইটা বাদ দিন, সব কিছু বুঝে ফেললে তো মুশকিল। ভালো কথা, আপনি ডেইলি ক প্যাকেট সিগারেট খান তা কি জানতে পারি? ওসি সাহেব বললেন, আপনি লোকটা তো ভালো তেদর আছেন, 2 থেকে 2.5 প্যাকেট লাগে। বরফপুর বাসায় দুপুরে যাওয়ার কথা, উপস্থিত হলো রাত 8টায়। কেউ অবাক হলো না। ফুপুর বড় ছেলে বাদল হিমুকে দেখে উল্লাসিত গলায় বলল, হিমুদা এসেছ? থ্যাঙ্কস, অনেক কথা আছে, আজ থাকবে কিন্তু। আই নিড ইউর হেল্প। বাদল এবার ইন্টারমিডিয়েট দেবে। এর আগেও 3বার দিয়েছে। সে পড়াশোনায় খুবই ভালো। এসএসসিতে বেশ কয়েকটা লেটার এবং স্টার মার্ক পেয়েছে। সমস্যা হয়েছে ইন্টারমিডিয়েটে, পরীক্ষা শেষ পর্যন্ত দিতে পারে না। মাঝামাঝি জায়গায় তার এক ধরনের নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়। তার কাছে মনে হয় পরীক্ষার হল হঠাৎ ছোট হতে শুরু করে। ঘরটা ছোট হয়, পরীক্ষার্থীরাও ছোট হয়, চেয়ার টেবিল সব ছোট হতে থাকে। তখন সে ভয়ে চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসে। বাইরে আসা মাত্রই দেখে সব স্বাভাবিক। তখন সে তার পরীক্ষার হলে ঢোকে না, চোখ মুছতে মুছতে বাড়ি চলে আসে। দ্বিতীয়বার পরীক্ষা দেবার সময় অনেক ডাক্তার দেখানো হলো, ওষুধপত্র খাওয়ানো হলো। সেবারও একই অবস্থা। এখন আবার পরীক্ষা দেবে। এবারে ডাক্তারের সঙ্গে যুক্ত হয়েছে পীর ফকির। বাদলের গলায়, হাতে, কোমরে নানা মাপের তাবিজ ঝুলছে। এর মধ্যে একটা তাবিজ নাকি জিনকে দিয়ে কোহকাফ নগর থেকে আনানো হয়েছে। কোহকাফ নগরে নাকি জিন এবং পইরা থাকে। হিমুর বড় ফুপা ঘোর নাস্তিক ধরনের মানুষ এবং বেশ ভালো ডাক্তার, তিনিও কিছু বলছেন না। বাদলের দেখি হিমুর মতো অবস্থা, দাড়ি গফ গজিয়ে হুলস্থুল, লম্বা লম্বা চুল। সে খুশি খুশি গলায় বলল, হিমুদা পড়াশোনা করছে, খাওয়া দাওয়া শেষ করে আমার ঘরে চলে আসবে। পড়াশোনা হচ্ছে কেমন? হ্যাভি হচ্ছে। একই জিনিস 3-4 বছর ধরে পড়ছি তো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। হিমু ভাই, তুমি এমন ডার্ক হলুদ কোথায় পেলে? গাউছিয়ায়। ফাইন দেখাচ্ছে, সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। সন্ন্যাসী উপগুপ্ত। মথুরাপুরের প্রাচীরের নিচে একদা ছিলেন সুপ্ত। যা পড়াশোনা কর, আমি আসছি। কি আর পড়াশোনা করব, সব তো ভাজা ভাজা। তবু আরেকবার ভেজে ফেল, কড়া ভাজা হবে। বাদল শব্দ করে হেসে উঠল। সেই হাসি হেঁচকির মতো চলতেই থাকলো। হিমু অবাক হয়ে তাকিয়ে রইল। এই ছেলের অবস্থা দেখি দিন দিন খারাপ হচ্ছে। এতক্ষণ ধরে কেউ হাসে। ফুপু গম্ভীর মুখে খাবার এগিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে দুপুরে প্রচুর আয়োজন ছিল, সেই সব গরম করে দেওয়া হচ্ছে। পোলাওয়ের টকটক গন্ধ, নষ্ট হয়ে গেছে কিনা খেয়ে জানে। হিমুর পেটে অবশ্য সবই হজম হয়ে যায়। পোলাওটা মনে হচ্ছে হবে না, কষ্ট দেবে। ফুপু বললেন, রোস্ট আরেক পিস দেবো? দাও। এত খাবার দাবারের আয়োজন কি জন্যে, একবার জিজ্ঞেস করলি না? হিমু খাওয়া বন্ধ করে বলল,
কি জন্য? আত্মীয় স্বজন যখন কোনো উপলক্ষে খেতে ডাকে তখন জিজ্ঞেস করতে হয় উপলক্ষটা কি। যখন আসতে বলে তখন আসতে হয়। একটা ঝামেলায় আটকে পড়েছিলাম, উপলক্ষটা কি? রিনকির বিয়ের কথা পাকা হলো। বাহ, ভালো তো। ফুপু গম্ভীর হয়ে গেলেন। হিমু খেয়েই যাচ্ছে। টক গন্ধ পোলাও এত খাওয়া ঠিক হচ্ছে না, সেটাও বুঝতে পারছে, তবুও নিজেকে সামলাতে পারছে না। যা হবার হবে। ফুপু শীতল গলায় বলল, একবার তো জিজ্ঞেস করলি না কার সঙ্গে বিয়ে, কি সমাচার? তোমরা নিশ্চয়ই দেখে শুনে ভালো বিয়েই দিচ্ছ। তুই একবার জিজ্ঞেস করবি না? তোর কোনো কৌতূহল নেই? আরে কি বলো, কৌতূহল নেই। আসলে এত ক্ষুধার্ত যে কোনো দিকে মন দিতে পারছি না। দুপুরের খাওয়া হয়নি। ছেলে কি করে? মেড ইন ইঞ্জিনিয়ার। বলো কি, তাহলে তো মালদার পার্টি। ফুপু রাগী গলায় বললেন, ছোট লোকের মতো কথা বলবি না তো। মালদার পার্টি আবার কি? পয়সাওয়ালা পার্টি এই বলেছি। হ্যাঁ, টাকা পয়সা ভালোই আছে। শর্টস না তো? আমার কেন জানি মনে হতো একটা শর্টস টাইপের ছেলের সাথে রিঙ্কির বিয়ে হবে। ছেলের হাইট কত? ফুপুর মুখটা কালো হয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, হাইট একটু কম, উঁচু জুতা পরলে বোঝা যায় না। বোঝা না গেলে তো কোনো সমস্যা নেই। তাছাড়া বেটে লোক খুব ইন্টেলিজেন্ট হয়, যত লম্বা হয় বুদ্ধি তত কমতে থাকে। আমি এখন পর্যন্ত কোনো বুদ্ধিমান লম্বা মানুষ দেখিনি, সত্যি বলছি। ফুপুর মুখ আরো অন্ধকার হয়ে গেল। তখন হিমুর মনে পড়ল, কি সর্বনাশ, ফুপা নিজেই তো বিরাট লম্বা, প্রায় 6 ফুট। আজ দেখি একের পর এক ঝামেলা বাঁধিয়েই যাচ্ছি। তুই যাবার আগে তোর ফুফার সঙ্গে কথা বলে যাবি। তোর সঙ্গে নাকি কি জরুরি কথা আছে। নো প্রবলেম। আর রিনকির সঙ্গে কথা বলার সময় জামাই লম্বা কি বেটে এ জাতীয় কোনো কথাই বলবি না। বেটের লোকেরা যে জ্ঞানী হয় এই কথাটা ঠিক কায়দা করে বলবো। তোর কিছুই বলার দরকার নেই। ঠিক আছে, ঠান্ডা পেপসি টেপসি থাকলে দাও। তোমরা তো কেউ পান খাও না, কাউকে দিয়ে 3টা পান আনাও তো। হিমু রিনকির সঙ্গে দেখা করতে গেল। MA-19 পড়ার সময় রোগাভূতা ছিল, এখন দিন দিন মোটা হচ্ছে। আজ অবশ্য সেরকম মোটা লাগছে না, ভালোই লাগছে। মনে হচ্ছে এর চেয়ে কম মোটা হলে তাকে মানাতো না। কিরে, ক্লাস 1-এর একটা বর জোগাড় করে ফেললি, কংগ্রাচুলেশনস। রিনকে অসম্ভব খুশি হলো। অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে ঠোঁট উল্টে বলল, ক্লাস 1 বড় না ছাই, ক্লাস 3 হবে বড়জোর। মেয়েদের আমি কখনো খুশি হলে সেই খুশি প্রকাশ করতে দেখিনি। একবার একটা মেয়ের সঙ্গে কথা হয়েছিল, সে ইন্টারমিডিয়েটে ছেলে মেয়ে সবার মধ্যে ফার্স্ট হয়েছে। আমি বললাম, কি খুশি তো? সে ঠোঁট উল্টে বলল, বাংলা সেকেন্ড পেপারে যা পিওন নাম্বার পেয়েছি জানেন, মার্কশিট দেখে কেঁদেছি। রিঙ্কিরও দেখি সেই অবস্থা, খুশিতে মুখ ঝলমল করছে, অথচ মুখে বলছে ক্লাস 3। হিমু ভাই, ও কিন্তু দারুণ শট। মনে হয় কলিং বেল হাত দিয়ে নাগাল পাবে না। হিমু অত্যন্ত খুশি হওয়ার ভঙ্গি করলো। খুশি গলায় বলল, তাহলে তো তুই লাকি। ভাগ্যবতী মেয়েদের বর খাটো হয়, খনার বচনে আছে। যাও। সত্যি খনা বলেছেন, খাটো পেয়ারা ভালো, খাটো স্বামীর মন, তারপর আরও কি কি যেন আছে মনে নেই। বানিয়ে বানিয়ে কি যে মিথ্যা তুমি বলো। এই ছড়াটা তুমি এক্ষুনি বানালে, তাই না? কেন বানালে বলো তো? তোকে খুশি করবার জন্য। খুশি করার দরকার নেই, আমি এমনিতেই খুশি। সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। বর পছন্দ হয়েছে? তবে খুব বিরক্ত করছে। বিরক্ত করছে মানে? আজই মাত্র কথাবার্তা ফাইনাল হলো, এর মধ্যে 3 বার টেলিফোন করেছে। তার উপর বলেছে রাত 11টার সময় আবার করবে। লজ্জা লাগে না? তার উপর টেলিফোন বাবার ঘরে, বাবা সন্ধে থেকে তার ঘরে বসা আছে। আমি কি বাবার সামনে তার সঙ্গে কথা বলবো? লম্বা তার আছে, তুই টেলিফোন তোর ঘরে নিয়ে যা। আমি কি করে আনবো? আমার লজ্জা লাগে না? আচ্ছা যা, আমি এনে দিচ্ছি। পরে কিন্তু তুমি এই নিয়ে ঠাট্টা করতে পারবে না। আমি তোমাকে আনতে বলিনি, তুমি নিচ থেকে আনতে চেয়েছো। তা তো বটে। ওই ভদ্রলোক টেলিফোনে কি বলে? কি আর বলবে, কিছু বলে না। আহা, বল না শুনি। উফ, তুমি বড্ড যন্ত্রণাকর। আমি কিছু বলতে টলতে পারবো না। রিনকি লজ্জায় লাল নীল হতে লাগলো। মনে হচ্ছে সে এখন তার জীবনের শ্রেষ্ঠ সময়টা কাটাচ্ছে।
বড় ভালো লাগছে তার দিকে তাকিয়ে থাকতে। রিনকির সঙ্গে আরও কিছুক্ষণ থাকার ইচ্ছে ছিল হিমুর, থাকা গেল না। ফুপা ডেকে পাঠালেন। ফুপার ঘর অন্ধকার, 0 পাওয়ারের একটা বাতি জ্বলছে। লক্ষণ সুবিধার না। ফুপার মাঝে মধ্যে মদ্যপানের অভ্যাস আছে। এই কাজটা বেশিরভাগ সময়ই বাইরেই সারেন। বাসায় ফুপুর জন্য তেমন সুযোগ পান না। ফুপুর শাসন বেশ কঠিন। হঠাৎ হঠাৎ কোনো বিশেষ উপলক্ষে বাসায় মদ্যপানে অনুমতি পান। আজ পেয়েছেন বলেই মনে হচ্ছে। মদ্যপান করছে এরকম মানুষের সঙ্গে কথাবার্তা খুব সাবধানে বলতে হয়, কারণ তাদের মুড, মদের পরিমাণ এবং কতক্ষণ ধরে মদ্যপান করা হচ্ছে তার উপর নির্ভর করে। ফুপার তরল অবস্থায় তার সঙ্গে হিমুর কথাবার্তা বিশেষ হয়নি। কাজেই তরল অবস্থায় তার মেজাজ মর্জি কেমন থাকে তাও হিমু জানে না। ফুপা আসবো? হিমু, এসো, দরজা ভিড়িয়ে দাও। তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে, বসো, সামনের চেয়ারটায় বসো। হিমু বলল। তিনি গ্লাস দেখিয়ে বললেন, আশা করি এইসব ব্যাপারে তোমার কোনো প্রেজুডিস নেই। জি না। তারপর বলো, কেমন আছো? ভালো? জি। রিনকির বিয়ে ঠিক হয়ে গেল শুনেছো বোধহয়? জি। ছেলে ভালো, তবে খুবই খাটো। আমাদের সঙ্গে এরকম একটা ছেলে পড়তো, তার নাম ছিল স্ক্রু। এই ছেলেরও নিশ্চয়ই এই ধরনের কোনো নামটাম আছে। বেটে ছেলের নাম সাধারণত স্ক্রু হয় কিংবা বল্টু হয়। হিমু চুপ করে রইল। ফুপাকে নেশায় ধরেছে বলে মনে হচ্ছে। না ধরলে নিজের জামাই সম্পর্কে এ ধরনের কথা বলতে পারতেন। আপনার ছেলে পছন্দ হয়নি? আর পছন্দ হবে কি, মার্বেলের সাইজের এক ছেলে। পছন্দ হয়নি তো বিয়েতে মত দিলেন কেন? আমার মতামতের প্রশ্নই তো ওঠে না। আমি হচ্ছে এই সংসারের টাকা বানানোর মেশিন, এর বেশি কিছু না। আমি কি বলছি না বলছি তাদের কেউ জানতেই চায় না, তারপরও বলতাম। কিন্তু দেখি মেয়ে আর মেয়ের মা দুজনই খুশিতে বাকবাকম। তার গ্লাস খালি হয়ে গেছিল। তিনি আরও খানিকটা ঢাললেন। হিমু তাকিয়ে আছে দেখে বললেন, এটা 5ম পেগ। আমার লিমিট হচ্ছে 7। 7-এর পর লজিক এলোমেলো হয়ে যায়, 7-এর আগে কিছুই হয় না। হিমু বলল, ফুপা 1 মিনিট, আমি টেলিফোনটা রিঙ্কির ঘরে দিয়ে আসি। ও কোথাও যেন টেলিফোন করবে। ফুপা মুখ বিকৃত করে বললেন, কোথায় করবে বুঝতে পারছো না? ওই মার্বেলের কাছে করবে। টেলিফোন করে অস্থির করে তুলল। হিমু রিনকিকে টেলিফোন দিয়ে এসে বলল, আপনি কি জানি জরুরি কথা বলবেন? ও হ্যাঁ, জরুরি কথা, বাদল সম্পর্কে। জি বলুন। ও তোমাকে কেমন অনুকরণ করে সেটা লক্ষ্য করেছো? তুমি তোমার মুখে দাড়ি গোফের চাষ করছো, করো, সেও তোমার পথ ধরেছে। আজ তুমি হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে এসেছো। আমি 1000 টাকা বাজি রাখতে পারি কাল দুপুরের মধ্যে সে হলুদ পাঞ্জাবি কিনবে। আমি কি ভুল বললাম? না, ভুল বলেননি। তুমি যদি মাথা কামাও, আমি শিওর বেটা কাল মাথা কামিয়ে ফেলবে। এইরকম প্রভাব তুমি কি করে ফেললে আমাকে বলো। ইউ বেটার এক্সপ্লেইন ইট। আমার জানা নেই ফুপা। ভুলটা আমার। মেট্রিক পাশ করে তুমি যখন এলে, আমি ভালো মনে বললাম আচ্ছা থাকুক, মা বাপ নেই, ছেলে একটা আশ্রয় পাক। তুমি যে এই সর্বনাশ করবে তা তো বুঝিনি। বুঝতে পারলে ঘাড় ধরে বের করে দিতাম। আমি জেনে শুনে কিছু করিনি। তাও ঠিক, জেনে শুনে তুমি কিছুই করনি। আই ডু অ্যাগ্রি। তোমার লাইফ স্টাইল তাকে আকর্ষণ করেছে। তুমি ভ্যাগাবন্ড না, তুমি ভাব করো যে তুমি ভ্যাগাবন্ড। জ্যোৎস্না দেখানোর জন্য চন্দ্রা এক জঙ্গলের মধ্যে বাদলকে নিয়ে গেলে। সারা রাত ফেরার নাম নেই। জ্যোৎস্না কি এমন জিনিস যে জঙ্গলে বসে দেখতে হবে? বলো তুমি, তোমার মুখ থেকে শুনতে চাই। শহরের আলোয় জ্যোৎস্না ঠিক বোঝা যায় না। মানলাম তোমার কথা, ভালো কথা। চন্দ্রায় গিয়ে জ্যোৎস্না দেখো, তাই বলে সারা রাত বসে থাকতে হবে? রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্যোৎস্না কিভাবে বদলে যায় সেটাও একটা দেখার মতো ব্যাপার। শেষ রাতে পরিবেশ ভৌতিক হয়ে যায়। তাই নাকি? জি। তাছাড়া জঙ্গলের একটা আলাদা এফেক্ট আছে। শেষ রাতের দিকে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে। তোমার কথা বুঝলাম না। গাছগুলো জীবন্ত হয় মানে? গাছ তো সবসময় জীবন্ত। জি না, ওরা জীবন্ত তবে সুপ্ত। খানিকটা জেগে ওঠে পূর্ণিমা রাতে, তাও মধ্যরাতের পর থেকে। জঙ্গলে না গেলে ব্যাপারটা বোঝা যাবে না। আপনি একবার চলুন না, নিজের চোখে দেখবেন। 3 পরেই পূর্ণিমা। 3 পরেই পূর্ণিমা? জি। এইসব হিসাব নিকাশ সবসময় তোমার কাছেই থাকে? জি। একবার গেলে হয়। বলেই ফুপা গম্ভীর হয়ে গেলেন।
চোখ বন্ধ করে খানিকক্ষণ ঝিম ধরে বসে রইলেন। তারপর বললেন, তুমি আমাকে পর্যন্ত কনভিন্স করে ফেলেছিলে, মনে হচ্ছিল তোমার সঙ্গে যাওয়া যেতে পারে। অবশ্যই এটা সম্ভব হয়েছে নেশার ঘরে থাকার জন্য। তা ঠিক, কিছু মানুষ ধরেই নিয়েছে তারা যা ভাবছে তাই ঠিক, তাদের জগৎটাই একমাত্র সত্য জগৎ। এরা রহস্য খুঁজবে না, এরা স্বপ্ন দেখবে না। চুপ করো তো। হিমু চুপ করলো। ফুপা রাগী গলায় বললেন, তুমি ভ্যাগাবন্ডের মতো ঘুরবে আর ভাববে বিরাট কাজ করে ফেলেছো। তুমি যে অসুস্থ এটা তুমি জানো? ডাক্তার হিসাবে বলছি তুমি অসুস্থ। ইউ আর এ সিক ম্যান। ফুপা, আপনি নিজেও কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, বেশি খাচ্ছেন। আপনি বলছেন আপনার লিমিট 7, আমার ধারণা এখন 9 চলছে। তোমার কাছে সিগারেট আছে? আছে। দাও। তিনি সিগারেট ধরলেন, খুক খুক করে কাশলেন। ফুপাকে হিমু কখনো সিগারেট খেতে দেখেনি, তবে মদ্যপানের সঙ্গে সিগারেটের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এরকম শুনেছে। হিমু, জি। রাস্তায় রাস্তায় ভ্যাগাবন্ডের মতো ঘুরে তুমি যদি আনন্দ পাও, তুমি অবশ্যই তা করতে পারো, ইট ইজ ইউর লাইফ। কিন্তু আমার ছেলেও তা করবে তা তো হয় না। ও কি তা করছে নাকি? এখনো শুরু করেনি, তবে করবে। 2 বছর তুমি ওর সঙ্গে ছিলে, একই ঘরে ঘুমিয়েছো। এই 2 বছরে তুমি ওর মাথাটা খেয়েছো, তুমি আর এ বাড়িতে আসবে না। জি আচ্ছা, আসবো না। ঠিক আছে, এবারে ত্রিসীমানা যদি তোমাকে দেখি তাহলে পিটিয়ে তোমার পিঠের ছাল তুলে ফেলবো। আপনার নেশা হয়ে গেছে ফুপা, পিটিয়ে ছাল তোলা যায় না। আপনার লজিক এলোমেলো হয়ে যাচ্ছে। ফুপার সিগারেট নিভে গেছে। সিগারেটে অনভ্যস্ত লোকজন সিগারেটে আগুন বেশিক্ষণ ধরিয়ে রাখতে পারে না। হিমু আবার তার সিগারেট ধরিয়ে দিল। ফুপা বললেন, তোমাকে আমি একটা প্রপোজাল দিতে চাই, অ্যাকসেপ্ট করবে কি করবে না ভেবে দেখো। কি প্রপোজাল? তোমাকে একটা চাকরি জোগাড় করে দিতে চাই। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার হাতে একটা চাকরি আছে, আহামরি কিছু না, তবে তোমার চলে যাবে। বেতন কত? ঠিক জানি না, 3000-এর কম হবে না, বেশিও হতে পারে। তেমন সুবিধার চাকরি বলে তো মনে হচ্ছে না আমার। ভিক্ষা করে জীবনযাপন করার চেয়ে কি ভালো না? না, ভিক্ষা করে বেঁচে থাকার মধ্যে আলাদা একটা আনন্দ আছে। প্রাচীন ভারতের সাধু সন্ন্যাসীদের সবাই ভিক্ষা করতেন। বাউল সম্প্রদায়ের সাধনার একটা বড় অঙ্গ হচ্ছে ভিক্ষাবৃত্তি। এরা অবশ্য ভিক্ষা বলে না, এরা বলে মাথু করি। আমার কাছে লেকচার ঝাড়বে না। ফুপা, আমি কি তাহলে উঠবো? যাও, ওঠো। শুধু একটা জিনিস বলো, যে ধরনের জীবন তুমি যাপন করছো তাতে আনন্দটা কি? যা ইচ্ছে করতে পারার একটা আনন্দ আছে না? যা ইচ্ছা তুমি কি তাই করতে পারবে? অবশ্যই পারবো। বলুন কি করতে হবে? খুন করতে পারবে? কেন পারবো না? খুন করা আসলে খুব সহজ ব্যাপার। সহজ ব্যাপার? অবশ্যই সহজ ব্যাপার, যে কেউ করতে পারে। রোজ কতগুলো খুন হচ্ছে দেখেছেন তো? খবরের কাগজ খুললেই দেখবেন। আমার তো রোজই 1-2টা মানুষকে খুন করতে ইচ্ছা করে। ইউ আর এ সিক ম্যান, ইউ আর এ সিক। আর খাবেন না ফুপা, আপনি মাতাল হয়ে গেছেন। কি করে বুঝলে মাতাল হয়ে গেছি? কি করে বুঝলে? মাতালরা প্রতিটা বাক্য 2 বার করে বলে, আপনিও তাই বলছেন। আপনি বাথরুমে গিয়ে বমির চেষ্টা করুন, বমি করলে ভালো লাগবে। বলে হিমু চেয়ার ছেড়ে সরে গেল। বমির কথা মনে করিয়ে দিয়েছে। কাজে ফুপা এখন হরহর করে বমি করবেন। হলেও তাই, তিনি চারিদিক ভাসিয়ে দিলেন। ওয়াক ওয়াক শব্দে ফুপো ছুটে এলেন। তিনি তার সাজানো ঘর দেখে স্তম্ভিত। ফুপাকে দেখে হিমুর মনে হচ্ছে তার নাড়ি ভুড়ি উল্টে আসছে। হঠাৎ হয়তো দেখবে বমির সঙ্গে তার পাকস্থলী বের হয়ে আসছে। সেই দৃশ্য খুব সুখকর হবে না। হিমু বারান্দা চলে এলো। রিনকি ছুটে এসেছে, বাদলও এসেছে। ফুপা চেঁচিয়ে করে বলছে, সুরমা আমি মরে যাচ্ছি, ও সুরমা আমি মরে যাচ্ছি। বমি করতে করতে কোনো মাতাল মারা যায় বলে হিমুর জানা নেই। কাজে হিমু রাস্তায় নেমে এলো। সিগারেট কেনা দরকার। আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টি হবে কিনা কে জানে, হলে ভালোই হয়। এই বছর এখনো বৃষ্টিতে ভেজা হয়নি হিমুর। নবধারা জলে স্নান বাকি আছে। সিগারেটের সঙ্গে জর্দা দেওয়া 2টো পান কিনল। জর্দার নাম সবই পুলিঙ্গে। দাদা জর্দা, বাবা জর্দা, মা জর্দা, খালা জর্দা এখনও বাজারে আসেনি, যদিও মহিলারাই বেশি জর্দা খান। কোনো একটা জর্দা কোম্পানিকে এই আইডিয়াটা দিয়ে দেখলে হয়। প্রথমবার ঢোকার সময় ফুপুকে যত গম্ভীর দেখেছিল
দ্বিতীয়বারে এর চেয়ে বেশি গম্ভীর মনে হলো। ফুপু কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, কাজের মেয়ে বালতি আর ঝাঁটা হাতে যাচ্ছে, কাজের ছেলেটি হাতে ফিনাইল। ফুপুর কিছুটা সূচিবায়ুর মতো আছে, আজ সারা রাতেই বোধহয় ধোয়াধুয়ি চলবে। ফুপু বললেন, তুই তাহলে আছিস? আমি ভাবলাম চলে গিয়েছিস। পান কিনতে গিয়েছিলাম। ফুপার অবস্থা কি? অবস্থা কি জিজ্ঞেস করছিস? লজ্জা করে না? তোর সামনে গিলল, তুই একবার না করতে পারলি না? চাকর বাকর আছে, কি লজ্জার কথা। তুই কি আজ এখানে থাকবি? হ্যাঁ। এখানে থাকার তোর দরকারটা কি? এত রাতে যাব কোথায়? ফুপু শোবার ঘরের দিকে রওনা হলেন। টেলিফোনে ক্রমাগত রিং হচ্ছে। হিমু এগিয়ে গেল টেলিফোনের দিকে। রিনকির ঘর পর্যন্ত টেলিফোন নেওয়া যায়নি, তার এত লম্বা নয়। টেলিফোন বারান্দায় রাখা। হিমু রিসিভার তুলতেই ওপাশ থেকে উদ্বিগ্ন গলা পাওয়া গেল। এটা কি রিঙ্কিতে বাসা? হ্যাঁ। দয়া করে ওকে একটু ডেকে দেবেন। আপনি কে জানতে পারি? এ বাড়ির নিয়মকানুন খুব কড়া। অপরিচিত লোক যদি রিঙ্কিকে ডাকে তাহলে রিঙ্কিকে দেয়া যাবে না। আমি এন্তাজ। আপনি কি মেরিন ইঞ্জিনিয়ার? জি। আমাকে আপনি চিনবেন না, আমার নাম। আপনি কে তা আমি বুঝতে পেরেছি। আপনি হচ্ছেন হিমু ভাই। আমি সত্যি চমৎকৃত হলাম। এর মধ্যে রিঙ্কি আমার গল্প করে ফেলেছে, এমনভাবে করেছে যে ভদ্রলোক কয়েকটা বাক্যতেই আমাকে চিনে ফেললেন। ভদ্রলোকের বুদ্ধি তো ভালোই। এমন বুদ্ধিমান 1 ডজন মানুষ রিঙ্কির মতো গাধা টাইপের একটি মেয়ের সঙ্গে জীবন কি করে টেনে নেবে কে জানে। হ্যালো হ্যালো, লাইন কি কেটে গেল? না, কাটেনি। আপনি কি হিমু ভাই? হ্যাঁ। রিনকি বলছে আপনার নাকি অলৌকিক সব ক্ষমতা আছে। কি রকম ক্ষমতা? প্রফেটিক ক্ষমতা। আপনি নাকি ভবিষ্যতের কথা বলতে পারেন, ভবিষ্যৎবাণী করতে পারেন। আপনি যা বলেন তাই নাকি হয়। হিমু চুপ করে রইল। এই জাতীয় প্রসঙ্গ এলে চুপ করে থাকাই নিরাপদ। হ্যাঁ না কিছু বললেই তর্কের মুখোমুখি হতে হয়। তর্ক করতে হিমুর ভালো লাগে না। হ্যালো হ্যালো, লাইনে ডিস্টার্ব করছে। হ্যালো হিমু ভাই। বলুন। আপনি কি দয়া করে একটু রিনকিকে। ওকে তো দেয়া যাবে না, ও আশেপাশে নেই, বাবার সেবা করছে, উনি অসুস্থ। অসুস্থ? কি বলছেন? সিরিয়াস কিছু? সিরিয়াস বলা যেতে পারে। বলেন কি? আমি আসবো? হিমু কয়েক মুহূর্ত দ্রুত চিন্তা করে বলল, আসতে অসুবিধা হবে না তো? না না, অসুবিধা কি, আমার গাড়ি আছে। আকাশের অবস্থা ভালো না, ঝড় বৃষ্টি হতে পারে। হোক, বিপদের সময় উপস্থিত না থাকলে কি করে হয়? তা তো বটেই। আপনি এক্ষুনি রওনা না হয়ে ঘন্টাখানেক পর আসুন। কেন বলুন তো? এমনি বললাম। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা অগ্রাহ্য করবো না। যেসব কথা আমি শুনেছি, মাই গড, আপনি দয়া করে আমার সম্পর্কে কিছু বলবেন। মাই আর্নেস্ট রিকোয়েস্ট। আচ্ছা, বলবো। হিমু ভাই তারা রাখি। আর আমি যে আসছি এটা রিনকিকে বলবেন না, এটা সারপ্রাইজ হবে। হিমুর টেলিফোন ব্যাধি আছে। একবার কারোর সঙ্গে টেলিফোনে কথা বললে আবার অন্য কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে। রূপাদের বাসায় ফোন করলো। রূপার বাবা ধরতেই বলল, আচ্ছা, এটা কি রেলওয়ে বুকিং? রূপার বাবা বললেন, জি না, আপনার রং নাম্বার হয়েছে। তখন হিমু বলল, জাস্ট 1 মিনিট। রূপা কি জেগে আছে? রূপার বাবার হাই প্রেশার বা এই জাতীয় কিছু বোধহয় আছে। অল্পতেই রেগে গিয়ে এমন হইচই শুরু করেন যে বলার না। হিমুর কথাতেও তাই হলো। তিনি চিড়চিড়িয়ে উঠলেন, কে কে এই ছোকরা, তুমি কে? তিনি খুব হইচই লাগালেন। হিমু রিসিভার রেখে দিল। রূপার বাবা নিশ্চয়ই সবাইকে ডেকে ঘটনা বলবেন। রূপার সঙ্গে সঙ্গে বুঝবে কে টেলিফোন করেছিল। সে হাসবে না রাগ করবে কে জানে। যেখানে রাগ করা উচিত সেখানে সে রাগ করে না, হাসে। যেখানে হাসা উচিত সেখানে রাগ করে। হিমু 17 রিং করে জাস্টিস এম সুবাহানের বাসা চাইল। সম্ভব হলে মীরা বা মিরুর সঙ্গে কথা বলা যাবে। কি বলবে ঠিক করা হলো না, যা মনে আসে তাই বলবে। আগে থেকে ভেবেচিন্তে কিছু বলা হিমুর স্বভাবে নেই। হ্যালো। কে? মীরা? হ্যাঁ, আপনি কে বলছেন? আমার নাম টুটুল। কে? অনেকক্ষণ চুপচাপ কাটলো। মনে হচ্ছে মীরা ঘটনার আকস্মিকতায় বিচলিত। হিমুর মনে হলেও কথা বলবে কি বলবে না বুঝতে পারছে না। ভুলে গেছেন? ওই যে পুলিশের হাতে তুলে দিলেন, কি করেছিলাম আমি বলুন তো? কোত্থেকে টেলিফোন করেছেন?
হাসপাতাল থেকে পুলিশ মেরে আমার অবস্থা কাহিল করে দিয়েছে, রক্তবমি করেছিলাম। সে কি কথা, মারবে কেন? পুলিশের হাতে আসামি তুলে দেবেন আর পুলিশ আসামিকে কোলে বসিয়ে মন্ডা খাওয়াবে? আমি তো আপনার কোনো ক্ষতিই করিনি, গাড়িতে ডেকেছেন উঠেছি। তাছাড়া আপনারা টুটুল টুটুল করছিলেন, আমার ডাকনামও টুটুল। আপনি কিন্তু বলেছেন আপনার নাম টুটুল নয়। হ্যাঁ বলেছিলাম, কারণ বুঝতে পারছিলাম আপনি অন্য টুটুলকে খুঁজছিলেন, যার কপালে একটা দাগ। ওপাশে অনেকক্ষণ কোনো কথা শোনা গেল না। অন্ধকারে ঢিল ছুঁড়েছিল, মনে হচ্ছে লেগে গেছে। এটা একটা আশ্চর্য ব্যাপার, যা বলে প্রায় সময় তা কেমন যেন মিলে যায়। টুটুলের কপালের কাটা দাগের কথাটা হঠাৎ মনে এসেছিল, ভাগ্যিস এসেছিল। হ্যালো, আপনি কোন হাসপাতালে আছেন? কেন, দেখা করতে আসবেন? বলুন না কোন হাসপাতালে। বাসায় চলে যাচ্ছি, ওরা বুকের এক্স রে করেছে, 2টো স্টিচ দিয়েছে, বলেছে ভর্তি হবার দরকার নেই। আমি এক্ষুনি বাবাকে বলছি, বাবা থানায় টেলিফোন করবেন। হিমু শব্দ করে হাসলো। হাসছেন কেন? পুলিশ কি কখনো মারের কথা স্বীকার করে? কখনো করে না। আচ্ছা রাখি। না না, রাখবেন না প্লিজ, রাখবেন না প্লিজ। হিমু টেলিফোন নামিয়ে রাখলো। ঠিক তখন প্রবল বর্ষণ শুরু হলো। কালবৈশাখী ঝড় সাধারণত চৈত্র মাসেই হয়। ঝড়ের নাম হওয়া উচিত কালচৈত্র ঝড়। দেখতে দেখতে অসহ্য গরম চলে গিয়ে চারিদিকে হিমশীতল হয়ে গেল। নির্ঘাত আশেপাশে কোথাও শিলাবৃষ্টি হচ্ছে। ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবে কি ভিজবে না মনস্থির করতে পারছে না হিমু। রিঙ্কি বের হয়ে এলো বাবার ঘর থেকে। তাকে কেমন যেন শঙ্কিত মনে হচ্ছে। হিমু বলল, রিঙ্কি, তুই একটু বসার ঘরে যা, কলিং বেল বাজাতেই দরজা খুলে দিবি। রিঙ্কি বিস্মিত গলায় বলল, কেন? তোর জন্য একটা সারপ্রাইজ আছে। রিঙ্কি নিচে নামার সঙ্গে সঙ্গে কলিং বেল বাজলো। হিমুর মনটাই অন্যরকম হয়ে গেল। ঝড় বৃষ্টির মধ্যে দেখা হোক দুজনের, দীর্ঘস্থায়ী হোক এই মুহূর্ত। রিঙ্কি দরজা খুলেছে। না জানি তার কেমন লাগছে। হিমু বাদলের ঘরে ঢুকে শুয়ে পড়ল। নদীটাকে আনা যায় কি না দেখা যাক। যদি আনতে পারে ওদের দুইজনকে কিছুক্ষণের জন্য এই নদী ব্যবহার করতে দেবে। হিমু ভাই, তুই কি এখনো জেগে আছিস? রাতে আমার ঘুম হয় না। বলিস কি? ঘুমের ওষুধ খাই, তাতেও লাভ হয় না। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম। আজ খেয়েছিস? না, আজ সারা রাত তোমার সঙ্গে গল্প করব। গল্প করতে ইচ্ছে করছে না, আয় তোকে ঘুম পাড়িয়ে দিই। ঘুমোতে ইচ্ছে করছে না। আজ ঘুমিয়ে থাক, কাল গল্প করব। ঘুম আসবে না। বললাম ঘুম এনে দিচ্ছি, নাকি তুই আমার কথা বিশ্বাস করিস না? কি যে বলো, কেন বিশ্বাস করব না? তুমি যা বলো তাই হয়। বেশ, তাহলে চোখ বন্ধ কর। করলাম। মনে কর তুই হেঁটে হেঁটে যাচ্ছিস, চৈত্র মাসের কড়া রোদ, হাঁটছিস শহরের রাস্তায়। হ্যাঁ। এখন তুই শহর থেকে বেরিয়ে এসেছিস গ্রাম। বিকেল হচ্ছে, সূর্য নরম, রোদে তেজ নেই, ফুরফুরে বাতাস, তোর শরীরটা ঠান্ডা হয়ে এসেছে। হঠাৎ তোর সামনে একটা নদী পড়ল। নদীতে হাঁটু জল, কি ঠান্ডা পানি, কি পরিষ্কার। আজলা ভরে তুই পানি খাচ্ছিস। ঘুমে তোর চোখ জড়িয়ে আসছে, ইচ্ছে করছে নদীর মধ্যেই শুয়ে পড়তে। নদীর ধারে বিশাল একটা পাকুড় গাছ, তাই সে পাকুড় গাছের নিচে এসে দাঁড়িয়েছিস। এখন শুয়ে পড়লি, খুব নরম হালকা দুর্বা ঘাসের ওপরে শুয়েছিস, আর জেগে থাকতে পারছিস না। রাজ্যের ঘুম তোর চোখে। বাদল এবার আর হুক বলল না। কিছুক্ষণের মধ্যেই তার ভারী নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এই ঘুম সহজে ভাঙবে না। কেউ যদি এটাকে কোনো অস্বাভাবিক বা অলৌকিক কিছু ভেবে বসেন তাহলে ভুল করবেন। পুরো ব্যাপারটার পেছনে কাজ করছে হিমুর প্রতি বাদলের অন্ধভক্তি, যে ভক্তি কোনো নিয়ম মানে না, যার শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো। বাদল না হয়ে অন্য কেউ হলে হিমুর এই পদ্ধতি কাজ করতো না। এই ছেলেটা হিমুকে বড়ই পছন্দ করে। সে হিমুকে মহাপুরুষের পর্যায়ে ফেলে রেখেছে। হিমু মহাপুরুষ না। হিমু ক্রমাগত মিথ্যে বলে। অসহায় মানুষদের দুঃখ হিমুকে মোটেই ব্যথিত করে না। একবার হিমু একজন ঠেলাওয়ালার গালে চড় দিয়েছিল। ঠেলাওয়ালা হঠাৎ ধাক্কা দিয়ে হিমুকে ড্রেনের মধ্যে ফেলে দিয়েছিল। নোংরা পানিতে হিমু সমস্ত শরীরে মাখামাখি। সেই অবস্থাতেই উঠে এসে হিমু তার গালে চড় বসালো।
বুড়ো ঠেলাওয়ালা বলল, ধাক্কা দিয়ে না ফেললে আপনি গাড়ির তলে পড়তেন। আসলেই তাই। হিমু যেখানে দাঁড়িয়েছিল ঠিক সেখান দিয়ে একটা পাজেরো জিপ টার্ন নিল। নতুন আসা এই জিপগুলোর আচার আচরণ ট্রাকের মতো। হিমু গম্ভীর গলায় বলল, মরলে মরতাম, তাই বলে তুমি আমাকে নর্দমায় ফেলবে? ঠেলাওয়ালা করুণ গলায় বলল, মাফ করে দেন, আর ফেলুম না। হিমু আগের চেয়ে রাগী গলায় বলল, মাফের কোনো প্রশ্নই আসে না। তুমি কাপড় ধোয়ার লন্ড্রির পয়সা দেবে। গরিব মানুষ। গরিব মানুষ ধনী মানুষ বুঝি না, বের করো কি আছে। অবাক বিস্ময়ে বুড়ো হিমুর দিকে তাকিয়ে রইল। হিমু বলল, কোনো কথা শুনতে চাই না, বের করো কি আছে। মাঝে মাঝে মানুষকে তীব্র আঘাত করতে ভালো লাগে। কঠিন মানসিক যন্ত্রণায় কাউকে দগ্ধ করার আনন্দের কাছে সব আনন্দই ফিকে। এই লোকটা আমার জীবন রক্ষা করেছে। সে কল্পনা করেনি কারোর জীবন রক্ষা করে সে এমন বিপদে পড়বে। যদি জানতো এই অবস্থা হবে, তাহলে সে কি আমার জীবন রক্ষা করার চেষ্টা করতো? বুড়ো গামছায় মুখের ঘাম মুছতে মুছতে বলল, বুড়ো মানুষ, মাফ কইরা দেন। টাকা পয়সা কিছু তোমার কাছে নেই? যে না, কাইলো ট্রিপ পাই নাই, আইজও পাই নাই। যাইছ কোথায়? রায়ের বাজার। ঠিক আছে, আমাকে কিছু দূর তোমার গাড়িতে করে নিয়ে যাও, এতে খানিকটা হলেও উসুল হবে। হিমু তার গাড়িতে উঠে বসল। বৃদ্ধ হিমুকে টেনে নিয়ে চলল। পেছন থেকে ঠেলছে তার নাতি কিংবা তার ছেলে। এই পৃথিবীর নিষ্ঠুরতায় তারা দুজনেই মর্মাহত। পৃথিবী যে খুবই অকরুণ জায়গা তা তারা জানে। হিমু আরও ভালোভাবে তা জানিয়ে দিচ্ছে। রাস্তার এক জায়গায় গাড়ি থামিয়ে হিমু চা নিয়ে গাড়িতে বসে বসেই খেলো। তাকিয়ে দেখে বাচ্চা ছেলেটির চোখ মুখ ক্রোধ ও ঘৃণায় কালো হয়ে গেছে। যে কোনো মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়বে হিমুর উপর। হিমু তার ভেতর এই ক্রোধ এবং এই ঘৃণা আরও বারো তাই যাচ্ছে। মানুষকে সহ্যে শেষ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া সহজ কথা নয়। সবাই তা পারে না। যে পারে তার ক্ষমতাও হালাফেলা করার মতো ক্ষমতা না। বুড়ো রাস্তার উপর বসে গামছার হাওয়া খাচ্ছে। তার চোখে আগের বিস্ময়ের কিছুই এখন আর তার চোখে নেই। এক ধরনের নির্লিপ্ততা নিয়ে সে তাকিয়ে আছে। হিমু চা শেষ করে বলল, বুড়ো মিয়া, চলো যাওয়া যাক। হিমুরা আবারও রওনা হলো। মোটামুটি নির্জন একটা জায়গায় এসে পড়ল। থামাও, গাড়ি থামাও, এখানে নামবো। হিমু নামলো। পকেটে হাত দিয়ে মানিব্যাগ বের করলো। হিমুর মানিব্যাগ সবসময় খালি থাকে। আজ সেখানে 500 টাকার দুটো চকচকে নোট আছে। মজিদের টিউশনির টাকা। মজিদ টাকা পয়সা হাতে পাওয়া মাত্রই খরচ করে ফেলে বলে তার টাকা পয়সার সবটাই থাকে হিমুর কাছে। বুড়ো মিয়া। জি। তুমি আমার জীবন রক্ষা করেছো, কাজটা খুব ভালো করনি। যাই হোক, করে ফেলেছো যখন, তখন তো আর কিছু করার নেই। তোমাকে ধন্যবাদ। দেখি আরও কিছুদিন বেঁচে থাকতে কেমন লাগে। তোমাকে আমি সামান্য কিছু টাকা দিতে চাই। এই টাকাটা আমার জীবন রক্ষা করার জন্য না, তুমি যে কষ্ট করে রোদের মধ্যে আমাকে টেনে টেনে এত দূর আনলে তার জন্য। 500 তোমার, 500ই ছেলেটার। বুড়ো হতভম্ব হয়ে তাকিয়ে রইল। হিমু কোমল গলায় বলল, এই রোদের মধ্যে আজ আর গাড়ি নিয়ে বের হইও না, বাসায় চলে যাও। বাসায় গিয়ে বিশ্রাম করো। বুড়োর চোখ দিয়ে পানি পড়ছে। ব্যাপারটা এরকম ঘটবে হিমু তাই আশা করেছিল। বাচ্চা ছেলেটির মুখে ক্রোধ ও ঘৃণার চিহ্ন এখন আর নেই। তার চোখ এখন অসম্ভব কোমল। হিমু বলল, এই তোর নাম কি রে? লালটু মিয়া। প্যান্টের বোতাম লাগা বেটা, সব দেখা যাচ্ছে। লালটু মিয়া হাত দিয়ে প্যান্টের ফাঁকা অংশ ঢাকতে ঢাকতে বলল, বোতাম নাই। তাহলে তো সব সমস্যার সমাধান। হাত সরিয়ে ফেল, আলো হাওয়া যাক। লালটু মিয়া হাসছে। হাসছে বুড়ো ঠেলাওয়ালা। তাদের কাছে এখন হিমু তাদের একজন। বুড়ো বলল, আব্বাজি আসেন, 3 জন মিল্লা চা খাই, তিয়াস লাগছে। পয়সা দেবে কে? তুমি? আমার হাতে কিন্তু আর একটা পয়সাও নেই। বুড়ো আবারও হাসলো। হিমুরা একটা চায়ের দোকানের দিকে রওনা হলো। হিমু নিজেকে সেই সময় মহাপুরুষ বলেই মনে হচ্ছিল। হিমু মহাপুরুষ না, কিন্তু এই ভূমিকায় অভিনয় করতে হিমুর বড় ভালো লাগে। মাঝে মাঝে এই ভূমিকায় হিমু অভিনয় করে, মনে হয় ভালোই করে। সত্যিকার মহাপুরুষরাও সম্ভবত এত ভালো করতেন না।
হিমু অবশ্য এখন পর্যন্ত কোনো মহাপুরুষ দেখেনি। তাদের চিন্তাভাবনা কাজকর্ম কেমন তাও জানে না। মহাপুরুষদের কিছু জীবনী পড়েছে, সেই সব জীবনীও হিমুকে আকৃষ্ট করতে পারেনি। টলস্টয় 13 বছরে একজন বালিকাকে ধর্ষণ করেছিলেন। সেই ভয়াবহ ঘটনা তিনি স্বীকার করেছেন। আমরা সবাই তো আমাদের ভয়ঙ্কর পাপের কথা স্বীকার করি। হিমুর মতে মহাপুরুষ হচ্ছে এমন একজন যাকে পৃথিবীর কোনো মালিন্য স্পর্শ করেনি। এমন কেউ সত্যি সত্যি জন্মেছে এই পৃথিবীতে। ঘুমোতে চেষ্টা করছে, ঘুমোতে পারছে না। অসহ্য গরমে ঘুমোতে হিমুর কষ্ট হয় না, কিন্তু আজকের এই ঠান্ডা ঠান্ডা হাওয়ায় ঘুম আসছে না। শীত শীত লাগছে, খালি গায়ে থাকার জন্য লাগছে। খালি গায়ে থাকার কারণ হিমুর পাঞ্জাবি এখন বাদলের গায়ে। শুয়ে শুয়ে ছেলেবেলার কথা ভাবতে চেষ্টা করছে, বিশেষ কোনো কারণে নয়, ঘুমাবার আগে কিছু একটা নিয়ে ভাবতে হয় বলেই ভাবা। হিমুর শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় হিমুর মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানে না। তিনি দেখতে কেমন তাও জানে না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। বাবা মারা যান হিমুর 9 বছর বয়সে। তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ হিমুর দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা,